যে কেন বিজেপিকে দরকার, কেন নরেন্দ্র মোদীকে দরকার। এতক্ষণ কক পরপাই যে সময় বিজেপি ন এবং নরেন্দ্র মোদী ন বহু কারণে দরকার নরেন্দ্র মোদীর সরকার আবার কেন্দ্র এবং বিজেপি ন চিনি পাহাড় অঞ্চল বহু কারণে বিজেপি বাই তমথাই আবার ব্রক সানানি চেষ্টা করতে। আমি প্রথমে দুঃখ প্রকাশ করছি এই জন্য যে দুইটাই আমার এখানে আসার কথা। আজকে একটা রাজনৈতিক দল প্রত্যেক দিন তারা বাহানাবাজি করে বিভিন্ন জায়গায় অসামাজিক কার্যকলাপ জনগণকে অসুবিধায় ফেলে দেওয়ার জন্য তাদের অনবরত প্রয়াস, তার একটা উদাহরণ আজকে দেখলাম মুঙ্গিয়া কামিতে রুট ব্লক করে ন্যাশনাল হাইওয়ে ব্লক। তার জন্য আমার খোয়াই যেতে হলো, খোয়াই থেকে কমলপুর হয়ে আবার আমবাসা হয়ে আসতে হলো, আমার একটু দেরি হয়ে গেল। আমি সাংবাদিক বিভিন্ন জনের সূত্রে আমি জানার চেষ্টা করলাম যে ওই রুট ব্লক রাস্তা বন্ধ করার কারণ কি। রাস্তা বন্ধ করার কারণ যে কয়েকটা, তার মধ্যে মেইন যে কথা, বাহানা কথা অনেক কিছু ঘুরিয়ে ফিরিয়ে বলার চেষ্টা করেছে, কিন্তু আসল যে উদ্দেশ্য সেটা হচ্ছে এই কয়েকদিন আগে মহারানীতে সম্ভবত কোন একটা জায়গায় রাতের বেলায় রাতের অন্ধকারে প্রধানমন্ত্রী আবাস যোজনা বাড়ি নির্মাণ হচ্ছে, সেটা ভেঙে দিয়েছে দুষ্কৃতিকারীরা। পরে প্রতিবাদ করে গ্রামবাসীরা দোষীদের শাস্তি দেওয়ার জন্য পুলিশের কাছে দাবি ছিল, প্রশাসনের কাছে দাবি ছিল, কিন্তু পরবর্তীকালে দেখলাম তার রিয়াকশন দেখুন। যারা দোষী, চুরি করেন, যারা এরকম কাজ করেন, রিয়াকশন খুব তাড়াতাড়ি আমরা পেয়ে গেলাম কি বাঙালিরা গেট আউট, ওয়ানসা শব্দ লিখে গেট আউট এডিসি থেকে। কেন? আমাকে রাত 1টার সময় সাংবাদিকরা প্রশ্ন যখন করলো, এলাকার মানুষ, আমি জানতে চাইলাম এই ঘটনার মূল যে সূত্র কোন জায়গায়। আমাকে কিছু সাংবাদিক এবং জনগণ বলল, আমাদের প্রদ্যুৎ বাবু যিনি ত্রিপুরা ভাষার সুপ্রিমো, তিনি নাকি সোশ্যাল মিডিয়াতে বলেছিলেন যে এডিসি থেকে বাঙালিদেরকে তুলে দেওয়ার আহ্বান তিনি জানিয়েছিলেন। তার জন্য তার দলের লোকেরা ওয়ান্স গেট আউট ফ্রম এডিসি এরিয়া। আমি অবাক হয়ে গেলাম। এই সেই পার্টি, আমাদের সেই পার্টি ত্রিপুরা কথা, যে 2023 সনের ফেব্রুয়ারি মাসে যে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনে 22 জন বাঙালি প্রার্থী তারা দিয়েছে। আপনাদের মনে আছে? যত শিখলে না, যে পার্টি দাবি করে কি প্রসার পার্টি থামছে, আমরা দেখি জনজাতি জাতি প্রসার, শিক্ষা, সংস্কৃতি, ইতিহাস রক্ষার জন্য তারা আন্দোলন করে। এই দলের সুপ্রিমো এখন বলছে এডিসি থেকে বাঙালিদেরকে তাড়াতে হবে। কোন পার্টি? ত্রিপুরা মাথার, যার নেতৃত্বে নিজেকে রাজা দাবি করে প্রদ্যুৎ কিশোর দেববর্মা। আমি তার জন্যই বলেছিলাম যে রাজার নামে কলঙ্ক। একটা সময় আমি বলেছিলাম, দুঃখ হয় যখন যেভাবে যার দরকার, যাকে দরকার, সেই সময় তার পক্ষে বলে, আবার বিরুদ্ধে বলে। একটা সময় এই ত্রিপুরা মাথার জন্ম হয়েছিল, জন্ম অঙ্ক রেখে যে ত্রিপ্রাসা যারা 19টা সম্প্রদায় তমায় আন্দোলন থেকে ত্রিপ্রালের মানা হিরেছে। ত্রিপ্রাসারা সব এক হয়ে থামচা হয়ে আন্দোলন করে ত্রিপ্রালের পাওয়া যাবে। এডিসি নির্বাচন 3 বছর আগে বলেছিল, একবার শুধু এডিসি কে ভোট দিয়ে এডিসি ক্ষমতায় আয়না দেখানো। 10 তারিখ এপ্রিল এডিসি নির্বাচনের রেজাল্ট হবে, 11 তারিখ ত্রিপ্রালের আমরা পেয়ে গেছি। তার জন্য আমার রাজেন্দ্র বাবু বলছিলেন, এডিসি 3 বছর হয়ে গেল,
এই যে অ্যাসেম্বলি বিধানসভা নির্বাচনও 1 বছর হতে চলছে, ত্রিপুরাল্যান্ডের জন্য আন্দোলন কোথায়? আপনারা হয়তো বা জানেন আমাদের এখানকার বিধায়ক কি না, পল দাংশু। পল দাংশু, এটা তো ভাই আমরা আমেরিকা ইংল্যান্ডের নাম শুনি, এরকম ত্রিপুরাতে খুব কমই শুনতে পাই। পল দাংশু বাবু এখন কোথায় যায়? খাসি হিলে, জয়ন্তিয়া হিলে। কেন যায়? ওনার আকা, ওনার প্রভু, ওনার ভগবান শিলংয়ে ব্যবসা বাণিজ্য করেন। ত্রিপুরা ক্যাসল নামে 5 স্টার হোটেল আছে, আমি শুনলাম। ত্রিপুরাতে থাকেন না উনি, ত্রিপুরা স্বামী ভাগে কাবু, কিন্তু তুমি আর ত্রিপুরা বলখান মেঘালয় তুমি। উনি যদি বলেন যে এডিসি থেকে বাঙালিদের হটাও, উনি কি করে শিলংয়ের মধ্যে হোটেল করে বসে আছেন, ওনার ওইখানে জায়গা আছে তো। মেঘালয়ের খাসিরা, জয়ন্তীরা যদি বলে তুমিও চলে যাও, কি হবে তখন? এই রাজবাড়ির রাজাকে জায়গা দান করেছিল পশ্চিমবঙ্গের মানুষ। পশ্চিমবঙ্গে বাঙালি এলাকায় আছে তো রাজবাড়ি, রাজমাতাও থাকেন ওইখানে গিয়ে বাংলায়। সেখানে বাঙালিরা যদি বলে তোমার রাজা রাজা আমরা মানি না, চলে যাও ওইখান থেকে। আরে ভাই, এটা ইন্ডিয়া তো না, ভারতবর্ষ তো। ভারতের যারা নাগরিক, নিয়ম অনুসারে আমরা সব জায়গায় থাকতে পারি। কিন্তু আপনারা চিন্তা করবেন এই দলটা কিরকম সাম্প্রদায়িক। যখন বাঙালিদের দরকার তখন 22 জন প্রার্থী দিয়ে দিল। ত্রিপ্রাসা যারা, চিন্তা করবেন 140 পয়সা, যদি 22 জন ওই বাঙালি আমার ক্যান্ডিডেট ত্রিপুরা মাথায় জয়লাভ করত, 20 জন ত্রিপ্রাসা ক্যান্ডিডেট জয়লাভ করত, 42 জন, আমি ধরে নিলাম 42 জনে জয়লাভ করো। এবারে কোন সিদ্ধান্ত নিতে গিয়ে 22 জন যে পক্ষে, সেটাই তো হবে ডিসিশন। 22 জন যে করছে না, এমনও সংখ্যাগরিষ্ঠ না বলে না 20 জন বেশি, 22 জন। ভগবান বাসির কাছে ন ওয়াই ছাড়া যদি 22 জন এমএলএ থাকা গিয়ে ত্রিপুরা মত চিনি অবস্থা খুব কাহিনী ভ্রমণ অবা আঙুল ত্রিপুরা মথানি 129 কক্সাইটি একজনও পাস করেনি, তার জন্য বেঁচে গেছেন ত্রিপুরা ছাড়া। আমি যদি তাদের ভাষায় কথা বলি আর কি, কারণ ভগবান আছেন, ভগবান চান না ত্রিপুরা রাজ্যের মধ্যে আর একটা দাঙ্গা হোক। এবং তার জন্য ত্রিপুরার মানুষ এখন বুঝে গেছেন প্রদ্যুৎ বাবুদের এই ছল চাতুরি। ত্রিপ্রাসা ত্রিপ্রাসা বলে ওই আগরতলায় গেলে আবার তাপস দে ওনার উপদেশটা, তাপস দেখে বাঙালি। এই বাবু উপদেশ দেয় কাকে? প্রদ্যুৎ বাবুকে। ত্রিপ্রাসারা আপনারা আস্তে আস্তে বুঝার চেষ্টা করবেন। আর এখানে যারা আজকে এসছেন, তিনি যারা যোগদান ফাইকা বিজেপিও আন্দোলনের ধন্যবাদ থামাই দেব, কারণ আমরা বুঝিও চিনি বিজেপি ফেলে নেবে। ত্রিপ্রাসা ত্রিপ্রাসা এই সানাই কিন্তু ওয়াই সবাই বলতাম নাই, ও শিলং থাকবো তোমরাই, ও দিল্লি থাকবো ক্লাই করবো 5 স্টার হোটেল। ত্রিপুরা রাজ্য বুনসাকালে পরিষ্কার খেয়ে আং আর দায়িত্ব করে এমডিসি से नहीं एमएलए से नहीं ত্রিপুরা ঢুকলো আপনি ভাই বোন বিড়ি দায়িত্ব ইয়াকারাই ও মেঘালয় থাকছিল। দায়িত্ব নিতে এখন উনি রাজি না প্রদ্যুৎ বাবু। উনি পরিষ্কার বলেছেন এখন আমার দায়িত্ব শেষ। এমএলএ আছে, এমডিসি আছে, ইএম আছে। আর এমডিসি এমএলএ দের অবস্থা কি? অনিমেষ দেববর্মার নেতৃত্বে 6 দিন যাবৎ দিল্লিতে আছে এখন। আপনারা জানেন এই কথা? অনেকেই জানেন হয়তো। কেন? প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন, অমিত শাহর সঙ্গে দেখা করবেন। কিসের জন্য? ত্রিপুরাল্যান্ডের জন্য না বন্ধুরা। অনিমেষ দেববর্মা উপমুখ্যমন্ত্রী হতে চান, উপজাতি কল্যাণ মন্ত্রী হতে চান, জনজাতি কল্যাণ মন্ত্রী। আরডি ডিপার্টমেন্ট লাগে, ট্রাভেল ওয়েলফেয়ার তাদের লাগে। 13 জনের মধ্যে 3-4 জন মন্ত্রী হওয়া দরকার। ত্রিপুরাল্যান্ডের জন্য না, জনজাতির জন্য কথা বলতে না, কথা বলতে গেছে যাতে বিজেপি নিয়ে অ্যালায়েন্স করে অনিমেষ দেববর্মা যারা আছেন এমএলএরা তাদেরকে মন্ত্রিসভায় মন্ত্রী দিয়ে আবার আগের মতো মরা দেহে প্রাণ আমরা বিজেপি দেব না কোনোদিন। আমি বলে গেলাম নরেন্দ্র মোদী এত বোকা না, আমরা তাদের ছাড়া সরকার গঠন করেছি। এই মাথাকে বাদ দিয়ে আমরা নির্বাচনে লড়াই করে ত্রিপুরার জনগণ
বিজেপির পক্ষে রায় দিয়েছে। এখন মন্ত্রী সবাই আমাদের তাদের দরকার নেই, পরিষ্কার কথা। আর আমি একটা কথা বলেছিলাম, ডক্টর মানিক সাহাকে না বলে, রাজীব ভট্টাচার্যকে না বলে, রেবতী ত্রিপুরাকে না বলে দিল্লিতে গিয়ে 10 দিন দেখা করলেও অমিত শাহ তাদের সঙ্গে দেখা করবে না। পরিষ্কার কথা, পরিষ্কার কথা। তার জন্যই 5-6 দিন যাবৎ দিল্লিতে হাওয়া খাচ্ছে এই ঠান্ডায়, দেখা করার সুযোগ নেই। আমি শুনছি আজকে না হয় কালকে আসবে অনিমেষ বাবুরা, যাক না দিল্লিতে 1 মাস থাকুক। ডক্টর মানিক সাহা যদি একটা হেলো না করে, রাজীব ভট্টাচার্য যদি বলে ভাই সাহেব একবার মুলাকাত कीजिए, একবার সময় দিয়ে दीजिए, नहीं तो नहीं हो। এই কথা যতদিন না বলবে হবে না। রাজা না, ভারতবর্ষে এখন রাজা কেউ নেই, সব প্রজা আমরা, সব নাগরিক আমরা। ভারতের স্বাধীনতা মানে স্বাধীন হওয়ার পরে ভারতের সংবিধান অনুসারে আমরা সবাই এই দেশের নাগরিক, কেউ রাজাও না প্রজা। যে রাজা দাবি করে সেও নাগরিক, এটা তো আমরা স্বীকার করি। কিন্তু রাজা বললে রাজার কোনো মর্যাদা নেই। এখন সংবিধানে পরিষ্কার আছে, সংবিধানের 14 নম্বর ধারায় লিখা আছে সাম্যের অধিকার। রাষ্ট্রপতি থেকে জুমিয়া, সবজি বিক্রেতা, সবাই আমরা ভারতের নাগরিক, সবার মর্যাদা সমান। এই হচ্ছে বিরোধী দলের ভূমিকা। আপনারা দেখছেন গত কয়েকদিন যাবৎ প্রত্যেক দিন যোগদান হচ্ছে। আজকে এখানে 129 পরিবারে আরো 142 পরিবারে 403 ভোটার আজকে যোগদান করছে এখানে। প্রত্যেক দিন মথা ভাঙছে মথা। আমি এর আগে সেদিন অমরপুরের অম্পিতে আমি ছিলাম, সেই দিনও প্রায় 164 না 68 ভোটার যোগদান করলো। গতকাল 4টা জায়গায় যোগদান সারা ত্রিপুরা, যে আমার রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য থেকে আমরা সবাই বিভিন্ন জায়গায় করা। আজকে এখানে হচ্ছে এবং কোন 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 জায়গায় হবে বিকেল বেলায় খবর পাওয়া যাবে, কারণ আমিও এসেছি সকালবেলা এখানে। কারা আসছে? সব মাথা ভেঙে বিজেপিতে আসছে। এখানে আমি শুনলাম 7-8 পরিবার কংগ্রেস আর 10 পরিবার সিপিএম, সব মাথা। কেন? মাথার মাথাই নেই, এখন তো মাথায় থেকে লাভ কি? এই হচ্ছে কথা। এখন নরেন্দ্র মোদী দেখুন, একটা নরেন্দ্র মোদী এবং বিজেপির কথা বলি। এক সময় তারা বলেছিল বিজেপি যদি ক্ষমতায় আসে, এখানে খ্রিস্টান অনেক আছে এই নেপাল জেলা এলাকায়, চার্চ রাখবে না বিজেপিরা, মসজিদ রাখবে না মুসলিম ধর্মের, বুদ্ধ মন্দির থাকবে না, সব ভেঙে চুরমার করবে। কারণ বিজেপি হিন্দু সাম্প্রদায়িক। রাম মন্দিরে তো সুন্দর রাম মন্দির হয়ে গেল, কোন মসজিদ আমরা ভাঙলাম? কোন চার্চ আমরা ভাঙচুর করলাম নাকি? না, কোন অন্য সম্প্রদায়কে আমরা এখান থেকে তাড়িয়ে দিলাম। আপনারা দেখেছেন সারা বিশ্বের মানুষ এখন রাম রাম বলছে। মুসলিম ধর্মের লোক, মুসলিম ধর্মের নেতারা সে রাম মন্দিরে গিয়ে বলছে রাম একজন মহাপুরুষ, রামকে আমরা ভারতের সমস্ত কিছু পাই, রামের মধ্যে ভারতবর্ষের সমস্ত কিছু আমরা পাই, যা নাই ভারতে তা নাই ভারতে। একটা বাংলায় প্রবাদ আছে, অর্থাৎ ভারতে যদি ভারতের বাইরে অন্য জায়গায় কিছু খুঁজতে যাওয়া নিরর্থক, সবকিছু ভারতে। খ্রিস্টান ধর্মের বড় বড় ধর্ম যারা যাজকরা আমাদের রাম মন্দিরের উদ্বোধনের দিন উপস্থিত। সুপ্রিম কোর্টের মাধ্যমে সুন্দরভাবে রাম মন্দির যেমন হয়েছে, আগামী দিনে মসজিদ হবে, বুদ্ধ মন্দির হচ্ছে বিভিন্ন জায়গায়, আমরা কোথাও কিছু করছি না। মন্দির যেমন আমরা করছি, সিপিএমরা নাকি এখন প্রচার করে চাল বন্ধ করবে, রেশনে চাল পাওয়া যাবে না। আমি আজকে ঘোষণা দিচ্ছি, একটু আগে আমরা একটা নোটিশ দেখছিলাম, ত্রিপুরা সরকার, রাজ্য সরকার আবার ঠিক করেছে প্রত্যেক পরিবারকে রেশনে এক্সট্রা 5 কেজি চাল দেবে, তার টাকা দেবে। নরেন্দ্র মোদী 5 বছরের জন্য, আগামী 5 বছর, এই গেল 5 বছর না, আগামী 5 বছর আমরা বিনামূল্যে রেশনে চাল দাম দেব ঘোষণা করলেন নরেন্দ্র মোদী। আবার আমরা মাথার মতো 10 তারিখ রেজাল্ট, 11 তারিখ সবকিছু দিয়ে দিতেছি, এই কথা বলি না। আমরা আগে দেই, তারপরে আমরা ভাষণ দিই।
নরেন্দ্র মোদী আরো 5 বছর গরিব মানুষকে চাল খাওয়াবেন, গরিব প্রবন্ধ আরো ফাইনে 5 বছর পর্যন্ত তাকে মাইরো মাংনা চাই নাই ঘুষারি পিঠা। এরপরে সে আবার 5 কেজি রাজ্য সরকার 13 টাকা ধরে এক্সট্রা নুন নাখাকে রেশন দিতে চাই না। এই ওখানে নরেন্দ্র মোদী রাম মন্দির মসজিদ যেমন করবেন, চাল খাওয়াবেন বিনামূল্যে, ওষুধ দেবেন। আমরা তিপ্রা মথারে কি বলতে পারি না? তিপ্রা মথানো সিং সামাইয়া দে রাজানো। আরে ভাই, বিজেপি সরকার যদি এতেই খারাপ হয়, তবু তো আগে 3 বছর, এখন আরো 5 বছর, 8 বছর মাংনা চাল খাওয়াইব। আমি একদম 2 বছরের চলিত ভাষায় কথা বললাম। তাইলে তুমি তো রাজা ভাই, 8 দিন চাল খাওয়াইতে পারছো না কেন 3 বছরে? জিগাইতে পারিনি আমরা? সম্মান তাকুর রাজানো সুন্না না নাই, তবে কল দান শুনো সুন্না না নাই, বাসন তারি দিই 8 দিন আগে মাইরু মাংনা চারি গ্রা দিয়ে দিয়েছে মাসা নাই, বুঝি খেতে? ও নরেন্দ্র মোদী বুঝলে 8 বছর চারি তো নরেন্দ্র মোদী 8 বছর 5 বছর 8 দিন চারি দিন মাইরু মাংনা ছাড়াইছে, ঠিক তো? তাদেরকে আমরাও তো বুথ দিলাম, কল দামসকে বুথ দিলাম, আরো অনেকজনকে আমরা এম এমডিসি বানালাম। 8 দিন আগে খাওয়া ভাই বিনামূল্যে, ঠিক আছে? বাঙালিরা দেখতে পারে না, ট্রাইবেলারে খাওয়াও না, জনজাতিরে খাওয়াও না। তুমি তো রাজা, আরো চান্দা তুলে উল্টা, ঠিক না? ঠিক না? চান্দা তুলে রাজা 500 টাকার নোট দেখায় इलेक्शনের সময়। ये देखो एक माता जी ने 500 रुपया दिया, ये बीजेपी का 5 लाख से ज्यादा इनका वैल्यू है। মানে ওনার কাছে ওই গরিব মহিলার দেওয়া 500 টাকা বিজেপির দেওয়া 5 লাখের চাইতে মূল্য বেশি। আমি বলি ওনাকে, আপনি তো দাতা ভাই, আপনি রাজা, আপনি তো দান করবেন, কেন নেন চান্দা? কেন নেন? বিজেপিরা তো চান্দা নেই না। আমরা সাধারণ মানুষের কাছ থেকে এরকম গরিব মহিলা, বিধবা মহিলা সবজি বিক্রি করে, লাকড়ি বিক্রি করে তো চান্দা দিতে হয় না? বিজেপিকে দিতে হয় দাদারা। ওরা যারা তাকু তিনি মথানি ফেলাই নরসা দিয়েছেন, বিজেপিরা চান্দা তিসাও দেন আর তিসায়া। তাইলে রাজা কেন চান্দা নেয়? ওই যে আমরা বলি না লাল মথা, মথা এখানে লাল গিয়ে লালের কালচার তারা নিয়ে নেওয়ায় লাল কালচার বলে, লাল মথা লাল কালচার। সিপিআইএমরা শুধু চাঁদাই তুলতো আগে। 56টা গণসংগঠন, নারী সমিতি, কৃষক, কি জানি দুনিয়ার সব গণমুক্তি পরিষদ, টিআইএফ, 1 বছরে বাঙালিদের 12 মাসে 13 পার্বণ আমরা বলি, কিন্তু তাদের 56 পার্বণ, 1 মাসে 56 পার্বণ, মাসে 2-3 বার দিতে হয়েছে। নারী সমিতির দেওয়ার পরে তাদের যুব সংগঠন টিআইএফ, এটা আমরা বন্ধ করলাম কিনা? এইটা এখন কোন জায়গায় দেখতে পাই? মাথাতে দেখতে পাই। না দিলে খবরদার, খাইয়া লোমো, দেখা লোমো। হ্যাঁ, কর্মচারী থেকে সাধারণ মানুষ কাউকে বাদ দেয় না। আর তারা হেলিকপ্টার চলে এই টাকায়, গাড়ি বড় বড় গাড়ি নামায়। আমার আমরা কিরকম দামি গাড়ি চড়ে, আমি এমপি হইও তাদের মতো পারি না। আমার থেকে আমি দামি কেন? আমি তো 30টা বিধানসভার জনপ্রতিনিধি, তারা একটা আমার বিধানসভারই অর্ধেকের তারা, তারপরে এত দামি গাড়ি ব্রহ্মায়, কিন্তু পাবলিক লোকে চানি মাইয়া। এ হচ্ছে অন্য দল। এখন বিজেপি দেখুন, ত্রিপুরা রাজ্যের জন্য আপনারা শুধু ভাবেন, যারা গরিব তাদের জন্য আমরা কি করলাম? 5 বছর 6 বছরে 4.5 লক্ষ বাড়ি আমরা দিলাম। এর মধ্যে পিএম এই যে জন্মন আরো তখন তেসি শ্রী রাজেন্দ্র উভয় খমেন্দ্র বাবু সামহাই, যারা যারা রিয়াং সম্প্রদায়, তাদের আমি তো বলবো আজকে থেকে নরেন্দ্র মোদীর পূজা আপনাদের করা দরকার। নরেন্দ্র মোদীর পূজা করা দরকার। রিয়াং সম্প্রদায় মিজোরাম থেকে, আমারই জনজাতি লোক মিজোরাম, কিন্তু রিয়াংদেরকে তারা কি করলো? এত অত্যাচার করলো যেটা ইতিহাসে কোথাও হয়নি। তাদেরকে আমরা রাজ্য সরকার, বিজেপি এই রাজ্যের জমির মালিক রাজ্য সরকার, আমরা জমি দিলাম। কেন্দ্র সরকার হাজার হাজার কোটি টাকা দিয়ে
আমরা 2 বছরের মধ্যে পুনর্বাসন কাজ শেষ করছি। এখন বাড়ি দেব, গাড়ি দেব, সবকিছু নরেন্দ্র মোদীর দেওয়া। এখন আমার পিটিজি যারা একমাত্র রিয়াং সম্প্রদায় ত্রিপুরা যে পিটিজিতে পড়ে, তাদের জন্য বলছে কি, আমরা যে গড় 1,30,000 পাই, এটা বাড়িয়ে 2,40,000 করা হলো। তাতে সব থেকে লাভবান হবে আমার রিয়াং। রাস্তা করতে হবে, কারেন্ট করতে হবে, স্কুল করতে হবে, রেশন দিতে হবে, চিকিৎসার জন্য ব্যবস্থা করতে হবে। 24,000 কোটি টাকার বাজেট করে দিল পিএম জনমনের মধ্যে এই ব্রু সহ তার উন্নতির জন্য, আমার পিটিজি যারা ভারতবর্ষের মধ্যে অন্যান্য সম্প্রদায়ের জন্য। জনজাতির জন্য যদি কেউ কিছু করে থাকে, এই নরেন্দ্র মোদী। জনজাতি উপজাতি কল্যাণ দপ্তর ছিল না, অটল বিহারী বাজপেয়ী যখন প্রধানমন্ত্রী হলেন, জনজাতিদের জন্য একটা দপ্তর করে জুয়েল ওরাইকে মন্ত্রী বানালেন। এখন অর্জুন মুন্ডা আমাদের মন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী। এখানে বিকাশ দেববর্মা আমাদের। কোটি কোটি বাজেট হয় ট্রাইবাল ওয়েলফেয়ার। গৌরব দিবস পালন আমরা করি নভেম্বর মাসের 15 তারিখ, স্বাধীনতা সংগ্রামী বিরসা মুন্ডার জন্মদিন। এই হচ্ছে আমাদের নরেন্দ্র মোদী। জনজাতিদের আজকে যদি কেউ সম্মান দিয়ে থাকে, জনজাতিদের জন্য ট্রাইবাল ইউনিভার্সিটি অন্ধ্রপ্রদেশে, জনজাতিদের জন্য একলব্য বিদ্যালয় প্রত্যেক ব্লকে, যেখানে জনজাতি 20,000 বা তার ঊর্ধ্বে, সেখানে একলব্য বিদ্যালয়। আগামী দিনে কলেজ হচ্ছে। আমাদের কালচার রক্ষার জন্য কালচারাল একাডেমি নাই, ব্রুনে দাইলে কর্ম, চিনি হজাগিরি, চিনি গড়েয়া, চিনি তাংবিতি আমাদের রক্ষা নেবে। আজকে কোটি কোটি মানুষ যারা কৃষক, তাদের জন্য আমাদের যে বিভিন্ন প্রকল্প, কিষাণ সম্মান নিধি থেকে সারের দাম কমানো, আজকে নরেন্দ্র মোদীর কল্যাণ। এখানে অনেক সংখ্যায় মহিলা বুড়িরা, ত্রিপুরা রাজ্য চিনি বছর 20টা সিট তো বুড়ি রঙে বাগে রিজার্ভ করি, এসটি রিজার্ভ তো 20টা, ফাইনান্সিয়াল 33% বুড়ি রঙে এমএলএ মাবান হয়েছে নরেন্দ্র মোদী আইন খেরিকা। বুড়ি যারা বিএ পাস, এমএ পাস, বিজেপি রাজনীতি তঙ্গে কোনোদিন এমএলএ মাথা না। মহিলাদের সম্মান সব থেকে কোন সরকার যদি করে, আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার। 33% বিল আইন পার্লামেন্টে যেদিন মানে আইন পাস হয়, আমিও ছিলাম সেই দিন। আমি এই 5 বছরে অনেক ঐতিহাসিক ঘটনার সাক্ষী। আমি কাশ্মীরে 370 ধারা তুলে এক ভারতের মধ্যে একটাই নিশান থাকবে, জাতীয় পতাকা, তিরঙ্গা। এই আইনটা করার দিন আমিও বুথ দিয়েছি, আমিও ছিলাম। সারা দেশের মধ্যে একজনই প্রধান থাকবেন, আমাদের রাষ্ট্রপ্রধানকে সাংবিধানিকভাবে আমাদের রাষ্ট্রপতি। কাশ্মীর আলাদা ছিল একটা সময়, কাশ্মীরে যেতে গেলে পারমিশন নিয়ে যেতে হতো। এক নিশান, এক বিধান, এক প্রধান, এক নিশান তো হয়ে গেল, এক বিধানও এখন সংবিধান অনুসারে কাশ্মীরে চলবে। আগে কাশ্মীরের সংবিধান আলাদা ছিল। আজকে সমস্ত ভারতবর্ষকে এক মঞ্চে আনার, একটাই শুরু করার আমাদের সরকার কাজ করেছে। ওয়ান রেশন, ওয়ান নেশন, ওয়ান রেশন। আর একটা ভালো কাজ আমাদের সরকারের ঐতিহাসিক সিদ্ধান্ত। আজকে এখানকার টিএসআর দিল্লিতে যারা চাকরি করে, অথবা উড়িষ্যায় যারা কোম্পানি যারা আছে, রেশন কার্ড নিয়ে দিল্লিতে রেশন দোকান থেকে রেশন পাচ্ছেন তারা। ওয়ান নেশন, ওয়ান রেশন কার্ড করার সুবিধা। আপনারা কাশ্মীরে গেলেও কর্মচারী যারা পুরা ফ্যামিলি নিয়ে যান, যাওয়ার পরে ওই যে জায়গায় আপনার পোস্টিং, রেশন দোকানে গিয়ে বলবেন, আমি ত্রিপুরার মানুষ, আমি এখানে পোস্টিং নতুন এসেছি, ভাই আমার আগামী সপ্তাহে চাল লাগবে। কাশ্মীরে গিয়ে আপনার চাল, ডাল, কেরোসিন যা দরকার কাশ্মীরে গিয়ে না। নরেন্দ্র মোদী আইনটা করার দিন আমিও ছিল। ঐতিহাসিক বিভিন্ন সিদ্ধান্তের সাক্ষী আমি। মহিলাদের এই যে আইন পাস করার দিন, রাত্র 1:17 কয়টা রাত হরনি 1:17 পার্লামেন্টে ফাইছে। নরেন্দ্র মোদী দেশের জন্য ঘুমান না, বলেছিলেন না, না খাউঙ্গা না খালি দুঙ্গা। এখন আমরা মজা করে বলি, আরে 75 বছরের বুড়া এখনো এত ফিট, না খায় না আমাদের খাইতে দেয়।
কারণ আমরা ভাত খাওয়ার সময় পাই না। আমি এখনো খাইনি সকাল থেকে, জানেন আপনারা, আমার খাবারের জন্য রেডি আছে। আমরা গেছিলাম ওইখানে, আমি বললাম এখানে কেন, পাবলিক জনগণ অপেক্ষায় আছে, আমরা আগে তাদের সঙ্গে কথা বলবো, কাজ শেষ করে খাবো। এখন 4টা বাজে, আমি আজকে সকালের খাবার আমি এখনো খাইনি। কেন? এই খাবার। আর নরেন্দ্র মোদী কিন্তু খাবারের কথা বলতে দুর্নীতির কথা বলছিলেন, না দুর্নীতি করে খাবো না কাউকে খেতে দেবো। আজকে দেশের মধ্যে দুর্নীতি বন্ধ হওয়ার পরে সেই টাকা দিয়ে এই দুমাসারা নেপাল তিলার সুন্দর রাস্তা হচ্ছে। নেপাল তিলা পিএসসি কাছাকাছি যারা মহিলারা আমার কাছে একটা দরখাস্ত দিয়েছে, ওয়াটার সাপ্লাই আছে কিন্তু আয়রনের পরিমাণটা বেশি। আমি অবশ্যই DWS এর আমি এক্সিকিউটিভ বা এসডিও কে বলে যাব ফোন করে যে আমার কাছে অ্যাপ্লিকেশন দিয়েছে, আমি মন্ডল সভাপতির কাছে দিয়ে যাব, আপনি মন্ডল সভাপতির সঙ্গে কথা বলে একটু দেখুন। জল জীবন মিশন, জল জীবন মিশনের আওতায় পুরো ভারতবর্ষে, শুধু ত্রিপুরা না, এটা মাথা কইতে পারে আপনাদেরকে, আমরা কল দাংশু জিতছি দেখে এখন আপনারা জল পাইতেছেন, রাস্তা পাইতেছেন, মিথ্যা কথা কইতে পারে কারা? মথারা, কল দাংশুরা। আমি আপনাদের বলি এই স্কিমটা জল জীবন মিশন পুরো ভারতবর্ষে কোন জায়গায় যদি টিউবওয়েল হয় নতুন করে, এটাও প্রধানমন্ত্রী দেওয়া টাকায়। হ্যাঁ, আমাদের ত্রিপুরা যে আয়রনের সংখ্যা বেশি, তার জন্য টাকা দেওয়া আছে আয়রন রিমুভাল প্ল্যান করার জন্য, আয়রনকে মানে রিমুভ করার জন্য, পরিষ্কার করার জন্য, তার জন্য টাকা দেওয়া আছে। আয়রন রিমুভাল প্ল্যান বসানো হবে, সেখানে জলে রিয়াপ করা হবে। আপনারা তো জানেন, আমরা যদি সচেতন হই, গ্রামের মধ্যে মহিলাদের নিয়ে একটা কমিটি করতে হয় আমাদের এই সব বিষয় দেখাশোনার জন্য। আপনারা যত সচেতন হবেন, আমাদের অফিসাররা তত কাজ করতে বাধ্য হবেন। আপনারা সচেতন হবেন। রাস্তা সুন্দর প্রধানমন্ত্রীর জন্য, আজকে রাস্তাঘাট, পানীয় জল, স্বাস্থ্য সব কিছু মোদি হাতে মুমকিন হ্যাঁ। কিভাবে করলেন? দুর্নীতির টাকা বাঁচিয়ে, না মন্ত্রী খেতে পারে টাকা ঘুষ, না এমপি, না ওই TCS অফিসার, না IAS অফিসার। উনি বলেছেন যদি খান এবং যদি ধরা পড়েন সিধা জেলে যান। তারপরে আজকে ভারতবর্ষের অর্থনীতি 12 নম্বরে আমরা ছিলাম, আমরা এখন বিশ্বের মধ্যে 5 নম্বর অর্থনৈতিক শক্তিশালী, একটা অর্থনৈতিকভাবে শক্তিশালী দেশ। প্রধানমন্ত্রী বলছেন 3 বারের প্রধানমন্ত্রী আমি হওয়ার পরে দেশকে 3 নম্বরে নিয়ে আসবো, আমার দেশকে 1947 সালের মধ্যে একটা উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তুলব। উন্নত রাষ্ট্র হিসেবে কখন? আমাদের দেশ যখন 100 বছর পূর্ণ হবে স্বাধীনতা অর্জনের, 1947 সাল। এই জন্যই বিকশিত ভারত সংকল্প যাত্রা আমরা গ্রামে গ্রামে করছি। এখন অফিসারদেরকে গ্রামে পাঠিয়ে কাগজপত্র করা, গ্যাস দেওয়া, ওই বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়ার জন্য আমরা পাঠাচ্ছি কোথায়? গ্রামে গ্রামে, পঞ্চায়েতে পঞ্চায়েতে। এটা নরেন্দ্র মোদীর নির্দেশে হচ্ছে। 1947 সালের মধ্যে দেশকে উন্নত করতে হবে। তার জন্য নরেন্দ্র মোদী বলছেন গরিব মানুষকে সরকারের সব সুযোগ সুবিধা দিতে হবে। ঘর নাই ঘর দাও, টয়লেট নাই দাও, গ্যাস নাই দাও, কারেন্ট সংযোগ দাও, মেডিসিন দাও, রাস্তাঘাট, পানীয় সব সুবিধা পেলে আমাদের ভারতের নাগরিকরা একটা উন্নত জীবন যাপন করতে পারবে। তখন গিয়ে আমরা দাবি করতে পারবো ভারত উন্নত দেশ। কারণ আমরা যদি অশিক্ষিত থাকি, তার জন্য একলব্য বিদ্যালয়, কেন্দ্রীয় বিদ্যালয়, সৈনিক বিদ্যালয়, নবোদয় বিদ্যালয় আমরা বিভিন্ন জায়গায় করছি। কারণ শিক্ষিত হলে দেশের মানুষ আরো জাগবে, সচেতন হবে, দেশ এগিয়ে যাবে। এটা আমাদের সরকারের সিদ্ধান্ত। তার জন্য মোদী যতদিন আছে আপনারা চিন্তা করবেন না, মোদী হেতু মুমকিন, অসম্ভব কিছু না। উনাকে আমি যে কথা বলছিলাম, উনাকে এখন আমরাই এমপিরা, আমরা যারা নেতা আমরা বলি 75 বছরের বুড়া, না খাই ঠিক মতো, না ঘুমায়, বাবু তো 4 ঘন্টা ঘুমায় আর 4টা থেকে ব্যায়াম করে, যোগা করে। আমরা তো পারি না, সারাদিন ঘুরতে ঘুরতে। কারণ উনি অনেক পরিশ্রম করেন, কিন্তু উনার যে ভগবানের দেওয়া আশীর্বাদে উনি কিভাবে এত ফিট থাকেন আমি বুঝি না। কারণ আমি তো একদম কাছে থেকে দেখি পার্লামেন্টে, যেমন 30 তারিখ জানুয়ারি থেকে আমি 9 তারিখ ফেব্রুয়ারি ওনার সঙ্গে আবার পার্লামেন্টে বসবো।
অনেক সময় 2টার সময় খাওয়ার পরে পার্লামেন্টে গেলে আমারও একটু ঘুম আসে, কিন্তু এই বুড়া বেটারে আমরা দেখি যে না, ঘুম টুম কিছু হয় না, এত ফিট ফ্রেশ আর চামড়া এত পরিষ্কার। আমার 2-3 বার পিঠে আদর করে মারছিল, 5 মিনিট পর্যন্ত ব্যথা করে, এত গায়ের জুম মারে। আমি বলি আরে আমি ওনার অর্ধেকের বয়সও না, ওনার মারে এত জোর কোথা থেকে? আসলে সত্যি ওনার মধ্যে ভগবানের আশীর্বাদ আছে, ঠিক আছে না? তো এই জন্য আমরা বলি না খানে দেতে हैं না শুনে দেতে हैं, सिर्फ काम ही काम देते हैं। মানে না চানানি দিব না থুনানি দিব, শুধু কাম কাম খেয়ে দিব। নরেন্দ্র মোদী ভাই যে তোমরা কাম না মাখি না, 4টা পর্যন্ত মাসে খুলে পার্টি নিয়ে কামি পাইছে। তো এই জন্যই আমি বেশি কগলারু গিয়া ওরা যারা অকরা চাকরা যারা আরো যারা মাথা খাইতো না এবার মা বুঝো নাইছে, তাদেরকে বুঝানো আমাদের দরকার যে মাথা করে কোনো লাভ নেই। চাল যদি আমরা দিয়ে থাকি, জল যদি আমরা দেই, বৃদ্ধ ভাতা বয়স্ক ভাতা যদি 2000 দেবো, আমরা কইয়া 2000 দেই, নরেন্দ্র মোদী এবং বিজেপি থাকলে আপনারা 2000 কি ভাতা, সামাজিক ভাতা, বয়স্ক ভাতা আমরা 10,000 নিয়ে আমরা ইয়ে করবো। 10,000 পর্যন্ত হবে যদি বিজেপি থাকে। ওই সিপিএম এর মতো যদি 25 বছর আমরা থাকি, আপনাদের ভাতা 10 বছর না হলে আপনারা আমাদের নাম পরিবর্তন করেন। 1 বছরে যদি 100 টাকা বাড়াতো সিপিএম, 25 বছরে 2500 টাকা হতো, 2,500 টাকা হতো কিনা? আমরা 5 বছরের কথা বাড়াইলাম, 1300 টাকা বাড়াইছি 5 বছরে। ডক্টর মানিক সাহা এই 5 বছর চালানোর পরে নিশ্চয়ই আমরা ডক্টর মানিক সাহাকে বলবো, দাদা 2000 টাকায় এখন চলা যায় না, আপনি আর একটু বাড়ান, দরকার পড়লে 1,000 বাড়ান। আমি তো বলবো মুখ্যমন্ত্রীকে। তো বিজেপি থাকলে এটা বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, কোনো চিন্তার কারণ নেই। আর আজকে লাস্ট একটা কথা বলি, আমরা ত্রিপুরা রাজ্যে জনজাতিরা যতই মথা করি না কেন, নরেন্দ্র মোদী আবারও ক্ষমতায় প্রধানমন্ত্রী হিসাবে ক্ষমতায় আসেন, এটা একদম গ্যারান্টি সহ আমি বলে যাচ্ছি। যে কাজ উনি করেছেন, যে কাজ দেশের জন্য করছেন, এখন আমাদের কথা আছে এমপি 303 জন। আমি দুমাসরার এই নেপাল তেলেই দাঁড়িয়ে আজকে বলছি, একটা হলেও বেশি সিট নিয়ে আমরা তৃতীয়বার আমাদের কেন্দ্রে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হচ্ছেন, তাতে কোনো সন্দেহ নেই। এই যে বিহার, নীতিশ কুমার কয়েক মাস আগে বিজেপির সঙ্গে আমি নাই, ওয়া গেছিল কই ইন্ডিয়া, কংগ্রেস, তৃণমূল কি 23টা না 30টা দলের মধ্যে। আবার গতকাল আইলো, আবার এখন বিজেপির সমর্থন নিয়ে আবার মুখ্যমন্ত্রী। 5 বছরে 10 বার শপথ গ্রহণ হয়েছে নীতিশ কুমার। কোন নীতি আদর্শ কিছু নাই, লজ্জা নাই। কিন্তু রাজনীতি না, হ্যাঁ? তো বিজেপি কিন্তু দেখুন, সবাইকে নিয়ে আমরা সবকা সাহায্য বলি, ভাই তুমি ভুল করে গেছো, আমার ভুল বুঝে আইসো, আয়ো কানে দিয়ে আইসে আবার কানে দিয়ে। কারণ নীতিশ কুমার জানে নরেন্দ্র মোদী আবার প্রধানমন্ত্রী হইতেছে, নরেন্দ্র মোদীর বিরুদ্ধে গিয়ে কথা কয়ে কোনো লাভ নাই, ভাই ও তো বুদ্ধিমান না, তার কাজে আবার চলে এলো। অমনস প্রমাণ কিও তাকুর যে নরেন্দ্র মোদী পাওয়ার ফাইকো আম তিনি সাইকেল খাবলাই নরক যদি নরেন্দ্র মোদী ক্ষমতা ফাইয়াই গে আম জিতি জিতিয়া আবো তংগ্রাদি আম নরেন্দ্র মোদী বাগে নরনা গ্যারান্টি থাকো যে নরেন্দ্র মোদী আবার প্রধানমন্ত্রী হতো। শুধু 300 জায়গা 350 আসন মান অবশ্য নিচের দেশে না সবই করবো, একদম আসন বাড়ি নাই। 5টা নির্বাচন, ছত্তিশগড় কংগ্রেস সেই তুবুখা তারপর বিজেপি থাকা যে জায়গা বিজেপি করে আরো সে বিজেপি তো ছত্তিশগড় বুথ চুন জিতিখা, রাজস্থান কংগ্রেস ইলেকশন নৌকা চুন জিতিখা, মধ্যপ্রদেশ 5 বার জিতিখাছেন, 5 বার 25 বছর রক্ষা মধ্যপ্রদেশ শ্রী বিজেপি সরকার। যেখানে একবার বিজেপি ফাইও আরো সহজে থাকিয়া ত্রিপুরা রাজ্য প্রমাণ কংগ্রেস সিপিআইএম মাথা মিলে বিজেপিকে হারানোর চেষ্টা করেছিল 2023 ফেব্রুয়ারিতে, কিন্তু সাধারণ মানুষ বেইমানি করেনি নরেন্দ্র মোদীর সঙ্গে বিজেপির সঙ্গে। কি কারণে? কারণ আমরা যে 5 বছর আমরা জোড়া তালি দিয়ে হলেও আইপিএফটি অনেক শয়তানি করলেও আমরা কিন্তু মানুষের সাথে বেইমানি করিনি। সিপিএম করলেও ঘর যদি লিস্টে নাম থাকে ভাই দিয়ে দাও, গরিব তো গরিব না, গরিব তো গরিব, বাতা 2000 টাকা সিপিএম আচ্ছা দিয়ে দাও, গরিব তো গরিব। তার জন্য মানুষ
বিজেপিকে দ্বিতীয়বার। আমি আজকে বলতে পারি প্রধানমন্ত্রী আবার আসার পরে ত্রিপুরা রাজ্য আবার বিজেপি আসবে, 2028 নির্বাচন হলে আসবে। কারণ যে কথা বলেছিল ত্রিপুরা সমাজ আর কোনোদিন আঞ্চলিক দলে যাবে না। আর যে দল আছে না ওই আমার শুক্লাচরণ নোয়াতিয়ার দল আইপিএফটি, এই শুক্লাবাবু কোনোদিন মন্ত্রী হারিয়ে আবার ওই সাধারণ শুক্লাচরণ হতে চান না। তিনি সারা জীবন আমাদের সঙ্গে থাকবেন আমার যা মনে হচ্ছে, কারণ ওনাকে তো এখন আইপিএফটি কম বিজেপি বেশি লাগে। ঠিক তো আমার কথা? বিজেপির ফ্ল্যাগ লাগিয়ে আইপিএফটি নেতা আমাদের পার্টিতে বসে যাবে পার্টি মিটিংয়ে, তো আমরা রেখে দেব। আপনারা তার জন্য চিন্তা করবেন। অমন বেনো অঞ্চল ত্রিপুরা যুব আঞ্চলিক দলে আর কোনো রাজ আছে রাজনীতি ভাই ব্যর্থ ভাই সুনি কখনো নাই ব্রু রিয়াং রনো সাও আং রাংরি জায়গা পাইনি নাই তাওকে ভারত সরকার রাং রেখা ত্রিপুরা সরকার জায়গা রেখা তাওকে বুংসাও আংসে টিভিও নং এত টিভি মাংখাই কে নিরি ক্ষমতা দিত এডিসি কিছু খেলিয়া ত্রিপুরা লাইনি মিয়া। তো আবু বুঝি না নামে তারপর অনেক সময় লাই থাকা আং প্রায় 40 মিনিট পর থাকা আং যত খেলারও। তো কাজেই আপনারা আমি হয়তো বা অনেক কথা আমার বলার ছিল, আপনাদের যেটা জানার ইচ্ছা ছিল সেটা আমি বলতে পারিনি কারণ সময়ের জন্য। আমি শুধু একটাই কথাই বলবো, নরেন্দ্র মোদী আবার ক্ষমতায় আসেন। নরেন্দ্র মোদী থাকলে আপনাদের কোনো চিন্তার কারণ নেই, আন্দোলন করতে হবে না, দাবি করতে হবে না, লড়াই করার দরকার নেই, সংগ্রামের দরকার নেই। নরেন্দ্র মোদী গরিব ঘরের ছেলে, তার মা অন্যের বাড়িতে নরেন্দ্র মোদী গুমা বুইনি লোক সনুম কানবে রাম আজু বুফা সাধু কান্দি ওই বুলো তরি তুমি মানে ভাবে গরিব নি বুখানি করছি। গরিব ঘরের সন্তান বলে গরিবের কথা জানেন। তার জন্য এই যে 5 বছর আরো আমি বাংলা চাল খাওয়াইব আন্দোলন করছিলাম নি আমরা, করছি না? করছি না আন্দোলন সারে পাইবে। তো কাজে বিজেপিকে আপনারা শক্তিশালী করবেন, শুধু এই অনুরোধ আমার রইল। সব সমস্যার সমাধান একদিনে সম্ভব না, আমরা আস্তে আস্তে সবার কথা চিন্তা করে আমরা অবশ্যই সমাধান করব। এবং বিজেপি একটাই কথা, এক ত্রিপুরা রেখে শ্রেষ্ঠ ত্রিপুরা আমরা বানাবো। কারণ সবকা সাথ সবকা বিকাশ এটাই বলে। সবাই যদি মিলে আমরা প্রয়াস করি, ত্রিপুরা গরিব রাজ্য না, ত্রিপুরার মাটির নিচে গ্যাস আছে, অনেক কিছু আছে, সম্পদ আছে। আমার এখানে আগর যেমন সম্পদ তেমনি আমার শাল সিগুন সম্পদ, বাসু সম্পদ, কয়লাও সম্পদ, গ্যাসের সম্পদ। মানুষ, ত্রিপুরার মানুষ শান্তিপ্রিয়। ত্রিপুরার মানুষ 100 জনের মধ্যে 92 জন আমরা সই স্বাক্ষর করতে পারি, যেটা অন্য রাজ্যেও নাই। আমরা শিক্ষিতের হারেও আমরা অনেক এগিয়ে, ছোট্ট হতে পারে আমাদের মন অনেক বড় ত্রিপুরা রাজ্যে। ত্রিপুরা রাজ্যের মানুষ অনেক ভালো। তো কাজে সরকার আমাদের ভালো চলছে, আপনারা সহযোগিতা করবেন, ত্রিপুরা একদিন শ্রেষ্ঠ ত্রিপুরা হবে। এই কথা বলে সবাইকে আবার আন্তরিক ধন্যবাদ নমস্কার জানিয়ে আমি আমার কথা বলা শেষ করলাম। খুরুম খা ককবর কিসা কম সরকার।